আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সাম্প্রতিক সময়ে কোটা নিয়ে চার সাইডে অনেক সরগরম অবস্থা। ইন দ্য মিন টাইম যেটা হয়েছে, হাইকোর্টের যে রায় ছিল সেটা নিয়ে অ্যাপিলেট ডিভিশনে চলে গেছে এবং অ্যাপিলেট ডিভিশন অলরেডি কিন্তু স্থিতি অবস্থা জারি করে দিয়েছে এবং পরের মাসে গিয়ে আবার সেটা শুনানি হবে। তো এর ভেতরে যেটা হচ্ছে, সাধারণ যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু রাজপথে আন্দোলনটা চালু রাখছে, কারণ তারা দাবি করছে তাদের যে দাবি তার সাথে রায়ের কোনো সংশ্লিষ্টতা নেই, তাদের দাবিটা ভিন্ন একটা পার্সপেক্টিভ থেকে। তো এই ব্যাপারটা নিয়ে আইনি অনেক জটিলতা আছে। আইন কি বলে, দেশের সংবিধান কি বলে, সরকার কি বলার চেষ্টা করছে এবং ছাত্রদের যা দাবি, প্রত্যেকটা ব্যাপার আমি একটু ধরে ধরে বলার চেষ্টা করব। ঠিক গত মাস থেকেই আমি কিন্তু অনেকগুলা ভিডিও বানিয়েছি এই টপিকের উপরে। তো আমার কাছে মনে হলো যে একটা ভিডিওতে আমি যদি পুরো ব্যাপারটা সামারি করে দেই, তাহলে যাদের আইডিয়াটা একটু বিস্তারিতভাবে দরকার তারাই একটা ভিডিও থেকে বিস্তারিত একটা আইডিয়া পেতে পারে। সো আমরা একটু শুরু করি আমাদের যে মূল ডিসকাশন যেটা ছিল। তো আমরা শুরু করার সময় আমি যখন আলোচনাটা শুরু করব, একদম শুরুতেই আপনারা স্লাইডে যেটা দেখতে পাচ্ছেন, এইটা হলো গতকাল হাইকোর্ট ডিভিশন যে রায়টা পাবলিশ করেছিল, এক মাস আগে যে রায়টা দিয়েছিল, অর্থাৎ 18 সালের পরিপত্রকে বাতিল করে কোটা যখন চালু করে যে রায়টা দিয়েছিল গতকাল, সেটা সংক্ষিপ্ত একটা ভার্সন আমরা পেয়েছি, যদিও পুরো রায়টা এখনো পাওয়া যায়নি। সো এই যে এই রায়ের মাধ্যমে যে অর্ডারটা তারা জারি করেছিল, অলরেডি অ্যাপিলেট ডিভিশনে কি হয়েছে, এইটার পর স্থিতি অবস্থা জারি করা হয়েছে এবং বলা হয়েছে 1 মাস পরে এটা শুনানি হবে। অ্যাজ অফ টুডে যে মুহূর্তে আমি কথা বলছি, এই মুহূর্তে কিন্তু এটার কার্যকারিতাটা নাই। মানে অ্যাপিলেট ডিভিশন যে সিদ্ধান্ত নেবে তারপরে এটার কার্যকারিতা ডিপেন্ড করবে। এবং এটার মাধ্যমে যেটা করা হয়েছিল, 2018 সালে যে পরিপত্রটা জারি করা হয়েছিল যে কোনো কোটাই থাকবে না প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর সরকারি জবে, সেই ব্যাপারটা বাতিল করা হয়েছিল। তো আমরা একটু দেখে নিতে চাই যে 18 সালের পরিপত্র যেটা ছিল, আমরা ওই পরিপত্রটা আমি একটু সবার উদ্দেশ্যে দেখাই, তাহলে সবার জন্য ভালো হবে। এটা 2018 সাল, 2018 সালের এপ্রিল মাসে কোটা সংস্কার আন্দোলন হয়। ইনফ্যাক্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম, তখন আমরাও সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। তো এপ্রিল মাসের আন্দোলনের প্রেক্ষিতে 4 অক্টোবর 2018 একটা পরিপত্র জারি করা হয়। পরিপত্রের ভাষাটা আমি একটু পড়ার চেষ্টা করছি, আপনারাও দেখবেন। সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনে চাকুরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা সংশোধন প্রসঙ্গে। তো অনেকেই মনে করছেন যে ওই চাকরির ব্যাপারটা ছিল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং বিসিএস কেন্দ্রিক। আসলে ব্যাপ্তিটা যে কত বড় আপনারা কিন্তু এই প্রজ্ঞাপন থেকেই দেখতে পারবেন। যদিও 2018 সালে আমরা যখন আন্দোলন করেছিলাম বা অন্য সাধারণ শিক্ষার্থী যখন আন্দোলন করেছিল, তারা কিন্তু কোটা 100% বাতিল চায়নি, তারা চেয়েছিল সংস্কার। কিন্তু সংস্কার না হয়ে যেটা করা হয়েছিল যে একদম কোটাই থাকবে না, অনেকটা অভিমান করে জিদ করে এইরকম পুরো কোটা সিস্টেমটাই প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি থেকে বাতিল করা হয়, যদিও তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা কিন্তু বহাল ছিল। সো এই যে এই পরিপত্রটা 2018 সালে জারি করা হয়েছিল, এই পরিপত্রটাই 2024 সালে চ্যালেঞ্জ করে একটা রিট করে মুক্তিযোদ্ধার যারা সন্তান কমান্ডের যারা লোকজন আছেন। সো ওই রিটের প্রেক্ষিতেই হাইকোর্ট কিন্তু এই পরিপত্রটাকে বাতিল ঘোষণা করে। তো আমি যে ব্যাপারটা একটু বলার চেষ্টা করছি যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে কি নিয়ে, এবং এই যে এই পরিপত্রটা যখন বাতিল করা হলো, এই দুইটার ভেতরে কিন্তু একটা পার্থক্য আছে, অনেকে এটা বুঝতে পারছেন না। আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে ওই পরিপত্রটার ব্যাপারটা কি ছিল, যে নবম গ্রেড মানে পূর্বতন প্রথম শ্রেণী এবং দশম থেকে 13 গ্রেড মানে পূর্বতন দ্বিতীয় শ্রেণী, এই দুইটা গ্রেডে কোনো কোটা থাকবে না, এটা ছিল এই পরিপত্রের ভাষ্য। কিন্তু বর্তমানে যেসব সাধারণ শিক্ষার্থীরা এখন আন্দোলন করছে, তারা কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির জন্য আন্দোলন করছে না। খুবই স্পষ্ট করে শুনে রাখুন, তারা যে কারণে আন্দোলন করছে সামগ্রিকভাবে, অর্থাৎ প্রত্যেকটা গ্রেডে, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটা গ্রেডেই চাকরিতে যাতে কোটা ব্যবস্থাটা না থাকে অথবা যৌক্তিকভাবে সংস্কার করা হয়, সেটা কিন্তু এই আন্দোলনের মূল ভিত্তি। এই যে পার্থক্যটা আছে, অনেকে কিন্তু এটা জানে না, বুঝে না, অনেক মিডিয়াতেও ভুলভালভাবে কোট করা হচ্ছে। সেই পার্থক্যটা বোঝার জন্য আমি জাস্ট ব্যাপারটা একটু আলাদাভাবে পয়েন্ট আউট করে দিলাম।
এখন আমার প্রশ্নটা হলো যে আপনারা তাহলে বুঝতে পারছেন যে 2018 সালের পরিপত্র কেন্দ্রিক আন্দোলন বর্তমানে চলছে না। এখন ছাত্ররা যে আন্দোলন করছে, কেন আন্দোলন করছে, এই ব্যাপারটারও আমার কাছে কিছুটা ব্যাখ্যা আছে, তাদের কথাও আমি শোনার চেষ্টা করেছি। তার আগে আমি একটু সংবিধানের আলোচনায় চলে যাব। সংবিধানের আলোচনাটা কেন জরুরি আমি একটু প্রথমে ব্যাখ্যা করার চেষ্টা করি। কারণ আমাদের এই সংবিধানে কোটা ব্যাপারটা যে আছে কিনা বা কোটা যে বৈষম্যটা সৃষ্টি করে সেটার বিরুদ্ধে কনস্টিটিউশনের ভেতরে কোনো সেফগার্ড আছে কিনা সেই আলোচনাটা কিন্তু অনেকের কাছেই স্পষ্ট না। সো আমি ওই ব্যাখ্যাটাও সবার কাছে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আইন, মানে মাদার অফ অল লস যেটা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনের পার্টিকুলার সেকশন ধরে, আর্টিকেল ধরে ধরে আমি একটু কথা বলার চেষ্টা করব। তো আমি একটু দেখানোর চেষ্টা করি যে তার আগে ওই আর্টিকেলে যাওয়ার আগে আমি একটু বিদ্যমান যে সিস্টেম যেটা ছিল, লাইক বিসিএস এ কোটা ব্যবস্থাটা কেমন ছিল সেটা আমি একটু বলার চেষ্টা করব। যে বিসিএস এ কোটা 56% যে কোটাটা ছিল, মুক্তিযোদ্ধা কোটা 30%। মুক্তিযোদ্ধা কোটা মানে কিন্তু মুক্তিযোদ্ধা তাদের সন্তান এবং নাতি পুতিও কিন্তু সেই কোটার অন্তর্ভুক্ত হয়। নারী কোটা 10%, জেলা কোটা 10%, আদিবাসী বা উপজাতি কোটা 5% এবং প্রতিবন্ধী কোটা 1%। এটা আমি যদি বিসিএস এর কথা যদি চিন্তা করি, তো বিসিএস এর বাইরেও তো আমাদের কোটা আছে, যে ব্যাপারটা আসলে অনেকে বলার চেষ্টা করেন। অনেকে মনে করছে যে এটা শুধুমাত্র ফার্স্ট ক্লাস জব। তো আমি যদি ফার্স্ট ক্লাস জবটাকে একটু সাইডে রেখে অন্যান্য জবের কথা যদি বলি, মানে থার্ড ক্লাস ফোর্থ ক্লাস যেসব জবগুলো আছে সেগুলোতে কিন্তু কোটা ব্যবস্থাটা আরো হিউজ। ইনফ্যাক্ট ওই যে কোটা বাতিল করা হয়েছিল 2018 পরিপত্রে, সেইটা কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণীর কাজের জন্য, কর্মের জন্য প্রযোজ্য ছিল না। আমরা যদি একটু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কোটার দিকে তাকাই, যেটা নিয়ে অনেকে কথা বলে না, শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী নিয়েই কথা হচ্ছে, খেয়াল করে দেখুন এই প্রাথমিকে কোটা যেটা আছে সেটা নিয়ম করে 60% নারী কোটা, 20% পোষ্য বা পারিবারিক কোটা, 20% পুরুষদের জন্য। আলাদাভাবে বলে রাখা দরকার, এই যে 60% নারী কোটা দেখছেন বা 20% পোষ্য বা পারিবারিক কোটা বলছেন, এইগুলার আবার আলাদা আলাদা করে সাবসেকশনে গিয়ে এগুলার ক্ষেত্রেও কিন্তু মুক্তিযোদ্ধা কোটা থেকে শুরু করে অন্যান্য কোটা কিন্তু প্রযোজ্য হয়। মানে একটা চাকরির 100%-এর ভেতরে কোটাটা কত মারাত্মকভাবে বৈষম্য ক্রিয়েট করছে এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, প্রাথমিক শিক্ষার পাশাপাশি চলুন আর একটা জিনিস আমরা একটু দেখি। রেল, এই রেলের পোষ্য কোটা থেকে শুরু করে রেলের কি পরিমাণ কোটা আছে এটা একটু দেখার চেষ্টা করি। রেলের কোটার ক্ষেত্রে দেখুন, পোষ্য কোটা যেটা আছে, এই পোষ্য কোটা 40% আছে পোষ্য কোটা। তারপরে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রতিবন্ধী এতিম কোটা 10%, ক্ষুদ্র নিগোষ্ঠী 2.5। তারপরে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আনসার ও ভিডিপি কোটা 5, মুক্তিযোদ্ধা কোটা 15%, জেলা কোটা 5%, নারী কোটা থাকছে 7.5%। 100 ভাগের ভেতরে এতটা যদি কোটাতে চলে যায়, বাকি থাকে কত অংশ? সো এই যে এই জবগুলোর ক্ষেত্রে কোটা কত মারাত্মক বৈষম্য তৈরি করছে, এই ব্যাপারটা কি কখনো আপনাদের আলোচনার টেবিলে ওঠে? এই যে পোষ্য কোটা থেকে শুরু করে এত হিউজ একটা পার্সেন্টেজ নিয়ে যাচ্ছে, এইগুলাও তো সংস্কারের কথা বলা দরকার। এবং এই কথাগুলাই কিন্তু বর্তমান আন্দোলনে শিক্ষার্থীরা বলার চেষ্টা করছে, যেটা 2018 সালের সাথে একটা বড় পার্থক্য তৈরি করে দিচ্ছে। তো এরপরে চলুন আমরা সরাসরি একটু সংবিধানের আলোচনায় চলে যাব। যেটা বলছিলাম যে সংবিধানে কোটা যে রাখা যাবে না, কোটা মানে তো একটা বৈষম্য তৈরি করা অন্যদের ক্ষেত্রে। সো সেই ব্যাপারটা আমরা একটু আর্টিকেল ধরে ধরে দেখি, শুধুমাত্র মুখের কথায় না, তাহলে আপনাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে। সো আমরা যদি একটু দেখি বাংলাদেশের সংবিধান, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান আর্টিকেল 19(1) যদি একটু পড়ার চেষ্টা করি সরাসরি, যে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করিতে রাষ্ট্র সচেষ্ট হইবে। এটার সাথে মিলিয়ে আমি আরো কয়েকটা আর্টিকেল পড়ার চেষ্টা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সংবিধান কি করে না, এই জাতীয় কোটা সিস্টেমকে অ্যালাউ করার পক্ষে যে না সাধারণত। কারণ ব্যতিক্রমী দুইটা সেকশন আছে, সেটাও আমি দেখাবো যে জায়গায় কোটার স্পেসটা রাখা আছে। সো এইটার পরে চলুন আর একটা আর্টিকেল আমরা একটু দেখার চেষ্টা করি। যে আমরা যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের এই আর্টিকেল 28-এর দিকে যদি আমরা একটু চলে যাই, 28টি একটু মনোযোগ দিয়ে দেখেন। 28-এর যদি 1, 28-এর 2 এটা যদি একটু পড়ার চেষ্টা করেন, তাহলে এই জায়গাতেও দেখবেন বৈষম্য যে তৈরি করা যাবে না, এটা কিন্তু এই আর্টিকেলের ভেতরেও আছে। তারপরে আমরা আরেকটা আর্টিকেলে যদি চলে যাই আমাদের কনস্টিটিউশনেরই, এইটা হলো আর্টিকেল 29, 29-এর 1,
খুবই স্পষ্ট ভাষায় পড়েন, প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে। এর মিনিং যদি আমি বোঝার চেষ্টা করি আলাদা আলাদা করে, এর মিনিংটা হলো যে সরকারি চাকরির এই যে ব্যাপারগুলাতে যে কোটা কোটা কি করে, অন্যদের ক্ষেত্রে বৈষম্য ক্রিয়েট করে। কিন্তু আপনার কনস্টিটিউশনে যে আর্টিকেলগুলো আমি দেখালাম সেগুলা কি বলছে, এগুলো নোশন হলো কোনো বৈষম্য থাকতে পারে না। তার মানে কোটা সিস্টেমটা আমাদের এই সংবিধান প্রদত্ত রাইটের অনেকের কিন্তু লঙ্ঘন করে। তাহলে কি আমাদের সংবিধানে কোটার কোনো স্পেস নাই? উত্তর হলো আছে। সো কোটার স্পেসটা কিভাবে আছে, সেটা নোশনটা কি, সেটাও আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আপনারা একটু মনোযোগ দিয়ে যদি দেখেন, আমাদের কনস্টিটিউশনারি ওই যে 28 নিয়ে আমি একটু আগে কথা বললাম, সেই 28-এরই আর একটা সেগমেন্ট আমি একটু পড়ার চেষ্টা করছি। ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য, এই জায়গায় 28-এর 4 নাম্বারটা যদি একটু পড়ার চেষ্টা করেন, নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতি, এই শব্দগুলো বারবার করে একটু আরো একবার করে বলছি, অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। মানে 28-এর প্রথমে কি বলা আছে যে কারো পর বৈষম্য করা যাবে না, এর পাশে আর একটা কথা বলে দিল এই 28-এর 4-এ যে নারী বা শিশুদের অনুকূলে অথবা কোনো অনগ্রসর অংশকে যদি বিশেষ কোনো সুবিধা দেয় তাহলে সেটাকে রাষ্ট্রকে নিবৃত্ত করবে না কে, এই সংবিধান। তার মানে হলো সরকার ইচ্ছা করলে এদের জন্য নারী বা শিশু অথবা কোনো অনগ্রসর অংশের জন্য কোটা রাখতেও পারে। যদি সরকার মনে করে এবং রাখে তাহলে তাকে বাধা দেয়া যাবে না, মানে পারমিসিভ। তো এই জাতীয় অনুষ্ঠানের আরো একটা আর্টিকেল আছে, সেটাও আমি একটু দেখানোর চেষ্টা করি। সেটা হলো আর্টিকেল 29, যেটা আমরা একটু আগেও দেখেছিলাম। আর্টিকেল 29-এর 3-এর এই যে 3-এর ক যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এটা একটু দেখেন, নাগরিকের যে কোনো অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন সেই উদ্দেশ্যে তাহাদের অনুকূলে বিশেষ বিধান প্রণয়ন হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। এর একটা ফ্ল্যাট মিনিং আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। ওই যে রাষ্ট্র আর্টিকেল, আগের আর্টিকেল যেগুলো পড়ছিলাম ওইগুলোতে কি বলছিল, কারো পর বৈষম্য করা যাবে না, সবাইকে সুযোগের সমতা দিতে হবে। আর এই যে 28-এর 4 এবং 29-এর 3-এর ক, এইগুলা কি বলে দিল যে অনগ্রসর অংশ যদি কেউ থাকে বা নারী শিশু থাকে, তাদেরকে এই অনগ্রসর অংশকে মূল স্রোতে নিয়ে আসার জন্য বিশেষ সুবিধা যদি রাষ্ট্র মনে করে দেয়, তাকে বাধা দেয়া যাবে না। এটা কিন্তু অ্যাজ অফ রাইট না। এই ব্যাপারটা অনেকে বুঝতে পারেন না, খুবই ক্লিয়ারলি একটু বুঝে নেওয়ার চেষ্টা করেন। এই ব্যাপারটা হলো একটা প্রিভিলেজ। রাইট আর প্রিভিলেজের ভেতর কিন্তু পার্থক্য আছে। যেমন আপনি চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, সম্পত্তি লাভের অধিকার, মত প্রকাশের অধিকার, এগুলা কি মৌলিক অধিকার, মানবাধিকার, এগুলো সর্ব অবস্থায় বজায় থাকবে। কিন্তু কোটার ব্যাপারটা কোনো অধিকার না, এই যে বিশেষ সুবিধা, এটা হলো একটা প্রিভিলেজ। সরকার ইচ্ছা করলে দিতেও পারে, নাও পারে। এই ব্যাপারটা ডিসক্রিপশন হলো কার, সরকারের। মানে এই ব্যাপারটা হলো ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন। অন্যভাবে আমরা যদি বলি, এই ব্যাপারটা হলো স্টেট পলিসির ম্যাটার, সরকারের ম্যাটার, এটা আদালতের কোনো ব্যাপার না। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবং আরেকটা ব্যাপার, অনেকে যারা মনে করে কোটা হলো অধিকার, কোটা কিন্তু অধিকার না, মানে সরকার ইচ্ছা করলে দিতে পারে এবং দেওয়ার জন্য শর্ত কি অনগ্রসর কোনো অংশ। এই অনগ্রসর কারা, এইটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই আলোচনাটা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে অনগ্রসর আসলে কারা এবং কাদেরকে দেওয়া যায়। তো আমরা যে মুহূর্তে মুক্তিযোদ্ধাদের কোটার জন্য আমরা যদি বলার চেষ্টা করি যে মুক্তিযোদ্ধাদের তাহলে এই অনুপাতে কোটা দেওয়া যায়, এই জায়গায় তাহলে কি আপনারা এটা বলবেন যে মুক্তিযোদ্ধাদের সন্তান বা নাতিপুতি যারা আছে ঢালাও ভাবে তারা অনগ্রসর গোষ্ঠী? কনস্টিটিউশনের সাথে মিলিয়ে পড়লে তো সেটাই দাঁড়ায়। কিন্তু এই কথাটা কি সত্য? মানে আপনি মুক্তিযোদ্ধাদের যারা প্রজন্ম আছে, নাতিপুতি বা সন্তান যারা আছে, তারা সবাই অনগ্রসর গোষ্ঠী, এইটা বলা মানে তো আসলে মুক্তিযোদ্ধাদের প্রতি অবমাননা করা। কারণ অনেক মুক্তিযোদ্ধা আছে তারা অনগ্রসর গোষ্ঠী না। এরকম আপনাদের আশেপাশে আরো অনেক মুক্তিযোদ্ধা আছে, আমি জানি অনেকেই আছে মানে খুবই যুদ্ধাহত ছিলেন, বা অনেকেই আছে খুবই দরিদ্রতার মাধ্যমে জীবন যাপন করছেন, অনেকে থাকতে পারে আর্থিক অসচ্ছলতার ভেতরে আছেন। কিন্তু আপনি কি হোলসেল ভাবে সবাইকে অনগ্রসর বলবেন?
এটা তো আসলে বলাটা প্রচন্ড অযৌক্তিক একটা কাজ, রাইট? তো এই ব্যাপারটা নিয়ে যে মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করছি যে এই যে একটা লুপহোল যেটা আছে সেটা কিন্তু আমি বলে দিলাম। এবং আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের এই কনস্টিটিউশনে এই 150 আর্টিকেল নিয়ে আমি একটু পরে কথা বলি, তার আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। দেখবেন যারা এই কোটার জন্য আন্দোলন করছে বিভিন্ন মিডিয়ায়, তাদের আমি ইন্টারভিউ দেখেছি, তারা কিভাবে কথা বলছে জানেন? যে 2012 সালে অ্যাপেক্স কোর্টের একটা রায় আছে যে 30% কোটা রাখতে হবে, এই কারণেই রাখাটা উচিত। আমার কাছে মনে হয় তারা না ওই 2012 সালে যে মামলাটা হয়েছিল সেই মামলাটা পুরাটা কখনো পড়েও দেখে নাই। 2012 সালের যে মামলা সেটার বিষয়বস্তু এটা ছিল না যে 30% কোটা থাকবে কি থাকবে না, সেটা মেয়ারলি এইরকম ছিল যে কতদিন পর্যন্ত চাকরি করা যেতে পারে। আপনারা জানেন যে নর্মাল মানুষের যে মুক্তিযোদ্ধা যারা আছে তাদের কিন্তু চাকরির মেয়াদটা একটু বেশি থাকে। সো এইগুলা নিয়ে সাবজেক্ট ম্যাটার ছিল। তো ওই জায়গায় একটা রায় যখন আদালতের হয়, মূল যে বিষয়বস্তু তার বাইরেও আদালত বিভিন্ন অবজারভেশন দিতে পারে। ওইগুলা মেয়ার অবজারভেশন, ওইটা কিন্তু রায়ের বিষয়বস্তু না। তো 2012 সালে যে ব্যাপারটা নিয়ে মামলা হয়েছিল অ্যাপেক্স কোর্টে, সেটা তো এই কোটা নিয়ে ছিল না, কারণ কোটার ব্যাপারটা 30% থাকবে এটা তো আগের থেকেই এক্সিস্টেন্ট ছিল। অনেকে কিন্তু এই ভুল ব্যাখ্যা করে মানুষকে কিন্তু ভুলভাল কথা খাওয়ানোর একটা প্রচেষ্টা আমি মিডিয়াতে দেখলাম, অনেকে এটা করার চেষ্টা করছে। আপনারা সেই রায় নিয়ে দেখতে পারেন যে মামলার রায়ের কিন্তু দুইটা অংশ থাকে, যে অবিটার দিকটা একটা জিনিস বলে, রেশিও ডেসিডেন্ট একটা জিনিস বলে। সো কোনটা অবিটা আর কোনটা রেশিও, এই ব্যাপারটা যারা বুঝে না তারা কিন্তু তালগোল পাকিয়ে ফেলে। যে মামলার মূল রায়ের যে ব্যাপারটা তার সাথে অবজারভেশন দুইটার পার্থক্য থাকতে পারে। আপনি রায়টাকে আপনি পরবর্তীতে ওইটা নিয়ে আপনার কাজ হতে পারে, ওইটা প্রেসিডেন্ট আকারে সেট হতে পারে, কিন্তু মেয়ার অবজারভেশন এইটা আপনাকে কি করে না, এটা কিন্তু বড় ধরনের প্রেসিডেন্ট হতে পারে না। সো এই জায়গায় কিন্তু একটা গোজামিলের ব্যাখ্যা অনেক জায়গায় দিচ্ছে, এই ব্যাপারটা কিন্তু অনেকে পয়েন্ট আউট করতে পারছেন না, আমি আপনাদের পয়েন্ট আউট করে দিলাম। এবং একই সাথে আমি খুবই অবাক হয়ে লক্ষ্য করলাম তারা যেটা বলার চেষ্টা করছে যে তারা কেন কোটা পাওয়া উচিত, আমাদের এই সংবিধানের 150 নম্বর আর্টিকেলে নাকি ওই যে চাকরির যে কোটা যেটা আছে সেটা নাকি পাওয়া উচিত। 150 নম্বর আর্টিকেল আমি আপনাদের সামনে একটু পয়েন্ট আউট করে দিচ্ছি। দেখুন হেডিংটা কি, ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। ক্রান্তিকালীন এবং অস্থায়ী নোশনটা কি, অস্থায়ী। সিচুয়েশন কেমন, ক্রান্তিকালীন। তারপরে দেখেন 150, এই সংবিধানের অন্য বিধান সত্ত্বেও 1972 সালের 16 ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী হিসেবে কার্যকর থাকিবে। আমি জানি যারা লিগ্যাল ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য বুঝতে একটু অসুবিধা হতে পারে, এই জন্য আমি আপনাদের জন্য সহজ ভাষায় ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করছি। এবং তার আগে এই 150, দেখুন যারা বলার চেষ্টা করছে 150-এর জন্য পাওয়া উচিত, 150 পুরোটাই ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। স্বাধীনতার পরে আজকে কত বছর চলছে? 54তম বছরে পার হওয়ার পরেও আমরা একটা পার্মানেন্ট সিস্টেমের নাটকে অস্থায়ী ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। এবং এটা কি ক্রান্তিকালীন কোনো মুহূর্ত চলছে? এটার স্পেস রাখা আছে, তার একটা ফিলোসফি আছে, কেন আমাদের পার্লামেন্টে এটা রাখা আছে। তো তার আগে আমি আপনাদেরকে ঘটনাটা বলি, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন, অনেকে না এই কারণটা জানে না। আমাদের দেশের সংবিধান, আপনারা জানেন সংবিধান দিবস 4 নভেম্বর, 1972 সালের 4 নভেম্বর সংবিধান আমাদের পুরোপুরি প্রণীত হলো এবং এটা কার্যকর হয় কবে? 1972 সালের 16 ডিসেম্বর থেকে আমাদের এই সংবিধান কার্যকারিতা লাভ করে। তো 1972 সালের সেপ্টেম্বর মাসে একটা রুল জারি করা হয় এবং সেই ব্যাপারটা কি ছিল জানেন? ইন্টারিম রিক্রুটমেন্ট রুল 1972 সালের সেপ্টেম্বর মাসে জারি করা হয়। মানে সরকারি চাকরিতে যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে কোটার মাধ্যমে তাদেরকে কিন্তু মানে নিয়ে আসা হয়। এবং সেই ইন্টারিম রুল যেটা ছিল, ইন্টারিম রিক্রুটমেন্ট রুল, ইন্টারিম শব্দের মানে কি একটু নিজেদের কাছে প্রশ্ন করেন, জবাবটা পেয়ে যাবেন। সো 1972 সালের সেপ্টেম্বর মাসে এই যে ইন্টারিম রিক্রুটমেন্ট রুল করে যাদেরকে নিয়োগ দেওয়া হলো, এই নিয়োগটা কিন্তু কার্যকর হতে হতে অনেক ক্ষেত্রে 1973 সালও চলে এসেছে। তো সংবিধান কার্যকারিতা লাভ করলো 16 ডিসেম্বর, এটা সেপ্টেম্বর মাসে হইল। তো সংবিধানের এই যে নিয়োগগুলা হলো, হওয়ার পরে
যদি সংবিধানে ওই প্রোটেকশনটা না দেওয়া থাকতো তাহলে তো যে কেউ গিয়ে আদালতে মামলা করতে পারতো, এবং যারা চাকরিটা পেয়েছে সেপ্টেম্বর মাসে বা ওইটার যখন নিয়োগের জন্য সার্কুলার হলো, তাহলে তারা যখন নিয়োগে যাবে অন্য যে কেউ তো এটা চ্যালেঞ্জ করতে পারতো, একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে পারতো। শুধুমাত্র ওই ব্যাপারটাকে চ্যালেঞ্জ করার জন্য, যাতে ওইটা কোনো প্রতিবন্ধকতা না তৈরি করতে পারে, এই জন্য আমাদের এই ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী যেটা ছিল ওই জিনিসটা আমাদের সংবিধানে নিয়ে আসা হয়। তো কোন প্রেক্ষিতে নিয়ে আসা হয়েছিল, আর স্বাধীনতার এতগুলো বছর পরেও যখন এসে 2024 সালে কেউ 150-এর দোহাই দিচ্ছে, তারা আসলে আমার মনে হয় কনস্টিটিউশনটাও মনোযোগ দিয়ে পড়ে দেখে নাই। আশা করি আপনাদের কাছে উত্তরটা ক্লিয়ার হয়ে গেছে। এইবার চলুন আমি একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের ওই যে শিডিউল 4 যেটা, সেই শিডিউল 4-এ আসলে ব্যাপারটা কেমন ছিল। যে শিডিউল 4-এ অনেক লম্বা আলোচনা আছে, আমি জাস্ট যেটা করার চেষ্টা করেছি আমি একটু শর্ট করে নিয়ে এসেছি। তো শিডিউল 4-এর যে আলোচনাটা ছিল তার ভেতরে দেখেন সরকারি কর্ম, আপনারা সংবিধান খুললে বিস্তারিত আপনারা দেখতে পারবেন, বাট আমি জাস্ট শর্ট একটা ভার্সন নিয়ে এসেছি। 10 থেকে যদি পড়ার চেষ্টা করেন, ইনফ্যাক্ট আপনারা যখন পড়বেন দেখুন এই যে 72-এর কর্মের ক্ষেত্রে এই অনুচ্ছেদের অনুচ্ছেদের কোনো কিছু 1972 সালের বাংলাদেশ সরকার কর্ম বিভাগ আদেশের 1972 সালের পি অর্ডার 9 কিংবা 1972 সালের বাংলাদেশ সরকার সার্ভিসেস স্ক্রিনিং আদেশের 1972 সালের পি অর্ডার 67 অব্যাহত প্রয়োগে বাধা প্রদান করিবে না। মানে আমি সহজ সরল ভাষায় যেটা বললাম তারই আইনি ভাষা হলো এই জিনিসটা। এইবার তাহলে খেয়াল করে দেখুন, আপনাদের কাছে যে 150-এর ব্যাখ্যা নিয়ে এসে ওই টেম্পোরারি বেসিসে যেটা করা হয়েছিল সেটা স্বাধীনতার 54তম বছরে এসেও যারা বলার চেষ্টা করছে তারা আপনাদেরকে কিভাবে মানে বোকা বোকা বুঝ দিচ্ছে, এবং এই বুঝগুলা দেশের মানে একদম প্রথম সারির মিডিয়াতে গিয়ে যারা আলাপ আলোচনা করছে, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে সংবিধান সম্পর্কে অনেকের কি আইডিয়া নাই, তারা এটা কাউন্টার করতে পারে না। দেখলাম যে তারা একদিকে বোঝাচ্ছে, এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছে না, অ্যাজ ইফ কেউ সংবিধান পড়েও দেখার তাগিদ অনুভব করে না। তো আপনারা দেখতে পারলেন যে 150 এবং অন্যান্য জায়গায় কি বলা ছিল মূলত। তো আমরা যখন এই ব্যাপারটা নিয়ে কথা বলার চেষ্টা করব, এইবার চলুন আমরা আরেকটা জায়গা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করি। আমরা সংবিধান নিয়ে অনেকটা কথা বললাম, সংবিধানের পরবর্তীতে আমরা যে আলাপ আলোচনায় চলে যাব সেটা হলো 2024 সালে 2024 সালে কোটা যখন ফিরিয়ে আনা হচ্ছে, এটা মূলত কাদেরকে টার্গেট করে জানেন? অনেকে এই ব্যাপারটা বুঝতে পারছে না। 2024 সালে কোটাটাকে ফিরিয়ে আনা হয়েছে বেসিক্যালি নাতিপুতি কোটাটাকে টার্গেট করে। দেখুন মুক্তিযোদ্ধা যারা ছিল বা মুক্তিযোদ্ধার প্রথম প্রজন্ম যারা ছিল, ব্যতিক্রমী অনেক আছে আমি জানি, কিন্তু জেনারেলাইজড কমেন্ট হলো এরা কিন্তু কোটা সুবিধার আওতায় চলে এসেছে। দেখুন মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়স যদি মুক্তিযুদ্ধ চলাকালীন টাইমে 12 থেকে 15 বা 17-18-এর ভেতরে থাকে, তাদের বয়স এখন কতর কোটায়? 70-এর কোটায়। তার মানে তাদের নাতিপুতির জেনারেশন চলে। এবং 2024 সালে এসে যখন রিট করে এই কোটাটাকে ফেরত নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এটা কিন্তু সন্তানদের জন্য না, কারণ সন্তানরা জেনারেলাইজড ভিউ অধিকাংশই কোটা সুবিধার আওতায় চলে এসেছে। আমি আবার বলছি ব্যতিক্রমীও আছে। তো এই নাতিপুতিরা কেন কোটা পাবে? ধরেন কারো নানা মুক্তিযোদ্ধা, তার কারণে সে কেন কোটা পাবে? এবং নাতিপুতিদের কোটাটা যে কি পরিমাণ বৈষম্য তৈরি করে এর একটা কারণ, এর একটা প্রেক্ষাপট আমি বলার চেষ্টা করি। ধরুন একজন মুক্তিযোদ্ধা যিনি আছেন, তার সন্তান যদি 4-5টা সন্তান থাকে এবং প্রত্যেকটা সন্তানের যদি 2-3 জন করে করে সন্তান থাকে, দেখুন তো একজন মুক্তিযোদ্ধার বিপরীতে মোট কতগুলা কোটা ভুগিয়ে আছে। তার মানে একজনের বিপরীতে কিন্তু 10 থেকে 15 জনের মতো কোটা পাচ্ছে। এই রকম হোলসেল কোটার প্রয়োগ আর কোথাও পৃথিবীতে আছে কিনা আই ডোন্ট নো। তো তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, এই যে নাতিপুতির কোটা, এই ব্যাপারটাতেই কিন্তু সংশ্লিষ্ট নয়। এবং আমাদের কোটাটা না প্রয়োগ করার বিধানটা দেখুন, একই কোটা মাল্টিপল টাইমস ব্যবহার করা যায়। যেমন একজন ব্যক্তি ধরেন মুক্তিযোদ্ধা কোটা যদি কেউ ইউজ করে, ধরেন একজন মুক্তিযোদ্ধার নাতি, সে কি করছে? বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কোটাটা ইউজ করছে। আবার সেই একই নাতি সে একই কোটাটা কোথায় ব্যবহার করছে? চাকরির ক্ষেত্রে ব্যবহার করছে, প্রমোশনের ক্ষেত্রে ইউজ করছে। মানে একই কোটা কতবার করে ইউজ করবে? এটা কি হইতে পারে যে একই কোটা বারবার 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 করে ইউজ করবে কেউ? আবার একই পরিবারের দেখুন, এমন যদি হতো যে মুক্তিযোদ্ধা একজন, তার একটা সন্তান কোটা পেয়েছে, তাহলে ওই পরিবারের অন্য কারো আর যদি কোটা না পেত, সেটাও কোনো এক্সটেন্টে যৌক্তিক হতে পারত। কিন্তু দেখবেন একই পরিবারের প্রত্যেকেই কোটার আওতায় চলে আসে। আমি আবার সংবিধানের আলোচনায় ব্যাক করি।
সংবিধানে কোটা দেওয়ার বেসিসটা কি ছিল? অনগ্রসর কোনো গোষ্ঠীকে মূল স্রোতে একীভূত করা। সো একটা পরিবারের একজন যখন একবার কোটাটা পেয়ে যাচ্ছে, ধরুন মিস্টার এক্স সে বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাইমে কোটাটা পেল, সে তো অলরেডি মূল স্রোতে চলে আসলো। তো আসার পরে সে কি আবার একই ব্যক্তি চাকরির ক্ষেত্রে আবার ওই একই কোটা ইউজ করতে পারে? সে তো আর অনগ্রসর নাই। তো এই যে কোটার প্রয়োগ বাংলাদেশে কিন্তু খুবই হোলসেল প্রয়োগের ভেতর দিয়ে চলে যায়। এই কারণে যেটা হচ্ছে, আমাদের কিন্তু প্রচুর ভুয়া মুক্তিযোদ্ধা আছে। এই কথাটা সঠিক না? আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিল, একজন মুক্তিযোদ্ধাও দেখাতে পারবেন যারা এইটা বলছে যে তারা যুদ্ধ করেছিল যাতে তাদের নাতিপুতিরা কোটা পায়? তারা দেশকে ভালোবেসে মুক্তিযুদ্ধ করেছিল, বৈষম্য দূর করার জন্য মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু নাতিপুতিরা এসে কি দাবি করছে? তাদেরও হোলসেল কোটাটা দরকার। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকে বুঝতে পারে না, এই কোটা সংস্কার আন্দোলন যেটা আছে এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনার সাথে সাংঘর্ষিক না, বা মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে না। এর কারণটা হলো, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র জুনিয়র দেখেছি, ক্লাসমেট দেখেছি যে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তারাও মুক্তিযোদ্ধা কোটাটা তারা নিজেরাও চায় না, মনে করে এটা একটা ডিসক্রিমিনেশন অন্যদের পক্ষে। এবং মুক্তিযোদ্ধাদের যদি সম্মানিত করার ইচ্ছা থাকে, কতভাবে সম্মানিত করা যায় না আমি জানি। অনেক মুক্তিযোদ্ধা আছে যারা হয়তো অনেক সুবিধা পায় নাই, সার্টিফিকেট নাই জন্য সুবিধার আওতায় আসে নাই, তাদেরকে ভাতা বাড়িয়ে দিন। যে ভাতা আছে সেটাতে যদি না হয়, তাদের ঘর বাড়ি যদি করে দেওয়া হয় সেটা করেন। সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য যা করা দরকার সেটা করেন। কিন্তু এই কাজগুলো করলে আমার মনে হয় না যারা আন্দোলন করছে তারা কখনো বাধা দিবে। কিন্তু আপনারা এইভাবে তাদের মান উন্নয়ন না করে তার নাতিপুতিকে কোটা দেওয়ার চেষ্টা করছেন, এটা তো হতে পারে না। আমি একই সাথে আর একটা কথা বলি, আমাদের যারা শহীদ আছেন, শহীদদের তালিকা আজ অবধি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করতে পেরেছে? দেখবেন জামুকা তারা বারবার করে করার চেষ্টা করছে এবং ব্যর্থ হচ্ছে। তো শহীদদের তালিকা এত বছর পরেও করতে পারলো না। সো এই ব্যর্থতাটা আসলে কাদের? রাষ্ট্রের না? চেতনাটা শুধু মুখে মুখে না দেখিয়ে আমার কাছে মনে হয় সত্যিকার চেতনা দেখালে এই কাজগুলো করা উচিত ছিল। সেটা যদি করেন তাহলে মুক্তিযোদ্ধাদের আমার কাছে মনে হয় যে রেসপেক্ট করা হয়, তাদেরকে কোটা দিয়ে মানে এইভাবে রেসপেক্ট করার দরকার হয় না। আর একটা ব্যাপার যদি আমি এইবার একটু আসি, যে আমাদের কোটা থাকার যে ব্যাপারটা, মুক্তিযোদ্ধাদের যে সুযোগ সুবিধা দেওয়া, আমার মনে হয় যে এই ব্যাপারে সবাই কিন্তু একমত হবে। এইবার আমি একটু আলোচনা করব আমাদের যে রায়টা আছে, যেটা আমাদের রায়ের দিকে আমরা আবার একটু চলে যাই। যে এই যে রায় যেটা আছে, মানে গতকাল যেটা প্রকাশিত হয়েছে, যদিও পূর্ণাঙ্গ রায়টা আসেনি, কিন্তু হাইকোর্টের যে রায় যেটা ছিল, একমাত্র রায় আমি দেখেছি। এবং এই রায়ের পরে এখন ছাত্ররা কি করবে বা এখন কোন অবস্থায় আছে বলা হচ্ছে, যেটা প্রথমে কিন্তু জুন মাসে যখন হাইকোর্ট এই রায়টা দেয় 5/6/2024, সেটা রায়ের কপিটা এতদিনও পাবলিশ হয়নি, গতকাল পাবলিশ হয়েছে। তো এই ব্যাপারটা অ্যাপিলেট ডিভিশন রাষ্ট্রপক্ষ আপিল করে, এবং আপিল বিভাগ যা করেছে, আসলে আপিল বিভাগ বুধবারের দিন যেটা করলো, এটা স্ট্যাটাস কো বজায় রাখলো, অর্থাৎ স্থিতি অবস্থা দিয়ে দিল। মানে এই যে কোটাটাকে পরিপত্র বাতিল করে আবার কোটাটাকে ব্যাক করে আনা হয়েছিল, সেই ব্যাপারটা হোল্ড করে দিল 1 মাসের জন্য। এটার পরবর্তী শুনানি হবে কবে? আগস্ট মাসের 7 তারিখ। ততক্ষণ পর্যন্ত ওই যে কোটা যেটা ছিল ওইটা বাস্তবায়ন হচ্ছে না। তারপরে কি হবে সেটা মহামান্য অ্যাপিলেট ডিভিশন, মানে সুপ্রিম কোর্টের, তারা ঠিক করবেন। তো তার আগে কি করবেন সেটা তাদের যৌক্তিকতার ব্যাপার। কিন্তু আমি ব্যক্তি হিসেবে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, সেই ব্যাপারে আমি একটু কথা বলার চেষ্টা করি। সো এই রায়টা খেয়াল করে দেখুন কিসের ভিত্তিতে হচ্ছে, বা এই যে হোল্ড করে রাখা হলো পরবর্তীতে শুনানি হবে, এটা হলো 2018 সালে জারি করা ওই পরিপত্রের ওপরে। কিন্তু বর্তমানে ছাত্রদের কি আন্দোলনের বিষয়বস্তু 2018 পরিপত্র? আমি তাদের আন্দোলন দেখে যেটা বুঝলাম, না, তারা কিন্তু শুধুমাত্র প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য আন্দোলন করছে না। তার মানে 18 পরিপত্রের সাথে তাদের আন্দোলনের সম্পর্ক নাই। তাদের দাবি কিন্তু কোর্টের কাছেও না, তাদের দাবি কার পর? সরকারের কাছে, যে সর্বস্তরের চাকরিতে বৈষম্যমূলক কোটা তারা সংস্কার চায়। তার মানে তাদের দাবি আর এই পরিপত্রের বিষয়বস্তু তো এক না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই যে আমরা কোটার যে ব্যাপারটা, এটা একটা প্রিভিলেজ, এটা কিন্তু কি ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন। অনেকে এই ভারী ভারী একাডেমিক কথা বুঝেন না। তো বোঝার জন্য আমি এই রায় যেটা প্রকাশিত হয়েছে, এই রায়টাই আমি আপনাদেরকে একটু পড়ে শোনানোর চেষ্টা করি, আপনারা বুঝতে পারবেন। দেখুন, গতকাল প্রকাশিত এই জাজমেন্টে বলে দিয়েছে এই কোটা রাখতে হবে, এইভাবে রাখতে হবে, এবং তারপরে যেটা বলে যে হাউ এভার দিস জাজমেন্ট উইল নট ক্রিয়েট এনি বার আপন দ্য রেসপন্ডেন্ট
রেসপন্ডেন্ট হলো রাষ্ট্র, ইফ দে চেঞ্জ, রিডিউস অর ইনক্রিজ দ্য রেশিও অর পার্সেন্টেজ অফ দ্য কোটাস রিলেটিং দ্য অ্যাফোরসেড ক্রাইটেরিয়া। এইটার সহজ সরল মিনিংটা কি জানেন? যে সরকার ইচ্ছা করলে ওই যে কোটার যে রেশিও আছে এটা বাড়াতে পারে, কমাতে পারে, নর্মাল রাখতে পারে, এটা সরকারের ডিসক্রেশন। তো এই যে কোটার ব্যাপার যেটা, তো এই কোটাটা থাকবে কি থাকবে না, ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন যেহেতু, এই ব্যাপারে কিন্তু নর্মালি কোর্টের ইন্টারফেয়ার করার কথা না। তো সরকার একটা কাজ করতে পারে, অনেকে বলার চেষ্টা করছে যে এটা অ্যাপিলেট ডিভিশনে চলে গেছে, এখন ওইটার রায় না হওয়া পর্যন্ত সরকার নতুন পরিপত্র জারি করতে পারবে না, নতুন আইন করতে পারবে না। এইটা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, বিভিন্ন কথাবার্তা আছে। এইটা স্বতঃসিদ্ধ ব্যাপার না, অনেক আর্গুমেন্ট করা যায়। তবে কিছু আর্গুমেন্ট এমন হতে পারে, যেহেতু 18-র পরিপত্রের সাথে বর্তমান ছাত্রদের চাওয়া পাওয়া একরকম না, সরকারের যদি সদিচ্ছা থাকে নতুন একটা পরিপত্র জারি করতে পারে। এই পরিপত্র ওইটা নিয়ে মামলা চলতে থাকে, কিন্তু এই পরিপত্রের ভাষাটা তো কি হবে, যে সর্বস্তরের চাকরিতে কোটা থাকবে না। মানে ওইটার তো বিষয়বস্তু ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, তাহলে তো নতুন পরিপত্র হলো, এবং সেটা সরকার তার স্বাধীনতা মতো সেটা করতেই পারে পলিসি ডিসিশন হিসেবে। অথবা পার্লামেন্টে যদি আইন প্রণয়ন করে সরকার, পার্লামেন্টের আইন সবসময় কি করে, এটা কিন্তু লেজিসলেচার, যেটা লেজিসলেচার প্রদত্ত আইন, এটা কিন্তু আমাদের কোর্ট কেন্দ্রিক যে প্রেসিডেন্ট আছে তার ওপরেই প্রাধান্য পায় সাধারণত। প্রশ্নটা হলো সরকারের সেই সদিচ্ছাটা আছে কিনা। যদি থাকে তাহলে অনেকভাবেই করা যায়, আর যদি সদিচ্ছা না থাকে অনেকভাবেই বিলম্ব করা যেতেই পারে। এখন আমার একটা ব্যক্তিগত অভিমত বলি, মহামান্য সুপ্রিম কোর্ট যেটা ডিসিশন নেবেন সেটা আশা করি খুব বিচার বুদ্ধি করেই তাদের মতো করে ডিসিশনটা দিবেন। আমার ব্যক্তিগত অভিমত হলো, অনেকে বলার চেষ্টা করে যে কোটাই থাকার উচিত না, কিন্তু ছাত্রদের দাবিও কিন্তু এইটা না, এবং সেটা আমার নিজস্ব মতামত। কিছু কিছু ক্ষেত্রে কোটাটা থাকার যৌক্তিকতা আছে, যেমন প্রতিবন্ধী কোটা বা আদিবাসী যারা আছে, মানে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য কোটাটা থাকতে পারে, বা বিভিন্ন ক্রাইটেরিয়ায় বিচার বুদ্ধি করে 5% কোটা সর্বোচ্চ থাকতে পারে যে কোনো চাকরির ক্ষেত্রে, কিন্তু এর বেশি কোনো অবস্থাতেই না। আমি কিন্তু প্রথম দিকে রেশিও দেখিয়েছিলাম যে বিভিন্ন চাকরিতে এই কোটাটা কি রকম বৈষম্য তৈরি করে, এবং মেধা বনাম কোটা যে ডিবেটটা চলছে এটার অবসান হওয়া উচিত, এবং সেটা কিভাবে হওয়া উচিত। অবশ্যই 100% কোটা বিলোপ করে না, কারণ ছাত্রদের ডিমান্ড এইটা না। ছাত্রদের ডিমান্ড হলো যৌক্তিকভাবে সংস্কার করা, এবং সেই যৌক্তিক কত পার্সেন্ট হইতে পারে সেটা বিশেষজ্ঞজন মতামত দিতে পারে। আমার ব্যক্তিগত অভিমত হলো সেটা কোনো অবস্থাতেই 5%-এর বেশি হতে পারে না। তো এই যে সামগ্রিক আলোচনাটা আমি কেন করলাম, কারণ অনেক জায়গায় অনেক ধোঁয়াশা আছে, কোটার ব্যাপারটা নিয়ে অনেকে মিস ইনফরমেশন দিচ্ছে, অনেকে উল্টাপাল্টা ব্যাখ্যা দিচ্ছে, ইভেন আইনি ব্যাপার, সংবিধানের ব্যাখ্যা অনেকে অনেকভাবে করার চেষ্টা করছে। আমি একটু সহজ সরল ভাষায় সবাই যাতে বুঝতে পারে এমন ভাষায় উপস্থাপন করলাম, যাতে করে আপনারা বুঝতে পারেন। হ্যাঁ, অবশ্যই শেষ কথাটা হলো বৈষম্য নিপাত যাক, এবং এই যে কোটা যৌক্তিকভাবে সংস্কার হয়ে আসুক, দেশের মেধাবী যারা আছে, মানে মেধার ভিত্তিতে যে নিয়োগ, তারা মুক্তি পাক। ধন্যবাদ সবাইকে।